ফারজানা বেগম বিচলিত হয়ে ফরিস্তার কাছে যেয়ে অস্থির হয়ে বলে উঠল, এই ভারু, কি হয়েছে তোর? কপালে কি হয়েছে? আর কিভাবে আঘাত পেয়েছিস তুই? আমারই ভুল হয়েছে তোকে একা রেখে আসা। কিভাবে এমন হলো দেখি? কথাটা বলেই কপালের পাশটা পর্যবেক্ষণ করতে করতে তার চোখ জোড়া চিকচিক করে উঠল। তার বেঁচে থাকার একমাত্র সম্বলই হলো এই কলিজার টুকরো একটি মাত্র মেয়ে, যে কিনা পিঁমড়া কামড় দিলেও তার বুকে কেঁপে ওঠে। আর সেখানে মেয়ে এত বড় আঘাত পেয়েছে, ভাবতে চোখের পানি চলে আসলো। এদিকে ফরিস্তার এত যন্ত্রণার মাঝেই ম্লান হাসলো মায়ের বিচলিত ভাব দেখে। ও জানে ওর একটু আঘাত পেলেই ওর মা ফারজানা বেগম প্রচন্ড অস্থির হয়ে পড়েন। ফারজানা বেগম আর কোনো প্রশ্ন না করে দ্রুত মেয়েকে নিয়ে ভিতরে গেলেন। বুকের ভিতর চিনচিন করে ব্যথা করছে মেয়েটার এমন অবস্থা দেখে। বারবার নিজেকে দোষারোপ করতে লাগলো তিনি, কেন মেয়েটাকে একা ছেড়ে এলো। ফরিস্তা কোনো রকম জামা কাপড় চেঞ্জ করে এসে বসলো। শীতে শরীর থরথর করে কাঁপছে, সাথে তীব্র মাথা যন্ত্রণা এবং মাথা ব্যথা করছে। ওয়াশরুম থেকে ফরিস্তা বের হয়ে মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের যন্ত্রণাগুলো লুকাতে চাইলো, কারণ ও জানে ওর এই কষ্ট দেখলে ওর চেয়েও ওর মা বেশি কষ্ট পাবে। কিন্তু মায়েদের থেকে কি আদৌ লুকানো সম্ভব? মায়েরা যে সন্তানের কণ্ঠ শুনলেই বুঝে যায় সন্তানে কিছু একটা হয়েছে। সেখানে ও তো স্বয়ং জন্মদাত্রী মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। ফারজানা বেগম ফরিস্তাকে ধরে বেডে বসিয়ে দিলেন। কপালের পাশে আলতো করে হাত রেখে কাতর স্বরে বলে উঠলেন, হারু, বেশি কষ্ট হচ্ছে কপালে? মায়ের কাতর কণ্ঠস্বর শুনে ফরিস্তার চোখে পানি চলে আসলো। এই দুনিয়াতে ওর মা ছাড়া আপন বলতে আর যে কেউ নেই। এই মা সব সময় বুকের মাঝে আগলে রেখেছে এতকাল। ছোটবেলায় খেলতে গেলে যখন পড়ে ব্যথা পেত, তখন ওর আগেই যেন ওর মায়ের কান্না চলে আসতো। এক চিমটিও মেয়ের কষ্ট সহ্য করতে পারতেন না ফারজানা বেগম। সেখানে আজ এত বড় আঘাত পেয়েছে। ফরিস্তারও নিজেকে নিজে সামাল দিতে বেশ কষ্টই হয়ে যাচ্ছে। আসলে এর আগে তো কখনো এত জোরে আঘাত পায়নি। সবসময় ফারজানা বেগম আগলে রেখেছেন ওকে বুকের মাঝে। আজ যেন ব্যথাটা শরীরে কুলাচ্ছে না। বাহিরে প্রবল বেগে এখনো বৃষ্টি নামছে। এদিকে সন্ধ্যাও ঘনিয়ে এসেছে। এই অবস্থায় ফারজানা বেগম মেয়েকে নিয়ে কি করবেন বুঝে উঠতে পারলেন না। একা তো নতুন এই এলাকায় এসেছে তিনি, ভালো করে সবকিছু চেনেন না। তবুও তিনি বসে না থেকে ফরিস্তাকে নিয়ে হসপিটালে যেতে চাইলেন। কিন্তু তাতে ফরিস্তা ঘোর আপত্তি জানালো, এই বৃষ্টির ভিতর সে কোথাও যাবে না, ব্যথার ঔষধ খেলেই সেরে যাবে। ফারজানা বেগম অনেক চেষ্টা করেও পারলেন না ফরিস্তাকে হসপিটালে নিয়ে যেতে। ফরিস্তাকে রাজি করাতে না পেরে তিনি হতাশার শ্বাস ফেললেন। এই মেয়ে ছোট থেকেই জেদি এবং একরকম স্বভাবের, যেটা একবার বলবে সেটাই করে ছাড়বে। এই যে এখন হসপিটালে যাবে না বলে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। এখন হাজার ডাকলেও এই মেয়েকে উঠানো যাবে না। তাই তিনি হতাশ হয়ে ব্যথায় ঔষধ জোর করে খাইয়ে দিল। অপরদিকে চৌধুরী নীরে খাবার টেবিলে চলছে পিনপত নীরবতা। কারো মুখে কোনো কথা নেই, রা নেই। এই পিনপত নীরবতার মাঝে কিছুক্ষণ পর পর ভেসে আসছে প্লেটের সাথে কাঁটা চামচের সংঘর্ষণে টুংটাং আওয়াজ। খাবার টেবিলে এই নীরবতা যেন ঝড় আসার পূর্ব লক্ষণ। তা ঢের বুঝতে পারছেন তাহমিনা বেগম। কিছুক্ষণের মাঝেই সে ঝড় উঠে যাবে ভেবেই তিনি শুকনো ঢোক গিলে তাকিয়ে রইল তাজরিয়ানের দিকে। ছেলের চিন্তায় চোখ মুখ শুকিয়ে যাচ্ছে তার। তাহমিনা বেগমের ভাবনার মাঝে নীরবতা ভেঙে শক্ত গম্ভীর কণ্ঠে তিফাজ চৌধুরী সাহেব তাজের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন, তুমি আজও মারপিট করে এসেছো? প্রত্যুত্তরে তার চামচ দিয়ে খাবার মুখে নিতে নিতে নির্বিকার ভাবে জবাব দিল, জানো যখন তাহলে প্রশ্ন করছো কেন? এমনিতেও তিফাজ চৌধুরী মেজাজটা চটেছিল। এবার তাজরিয়ানে এমন তেরা কথায় তার মেজাজটা আরো তুঙ্গে উঠে গেল। তবুও তিনি নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা চালিয়ে বলে উঠলেন, তা আজ কেন মারামারি করে এসেছো? প্রতি উত্তরে তাজ নির্বিকার কণ্ঠে বলে উঠল, কোনো কারণ ছাড়া নিশ্চয়ই মারিনি আমি। তাজের এরকম কেয়ারলেস ভাব দেখে এবার রেগে গেলেন তিফাজ চৌধুরী। চোয়াল শক্ত করে আসলো। চোয়াল শক্ত করেই রুক্ষ কণ্ঠে বলে উঠল তাজকে, তা সেই কারণটাই বা কি, সেটাই তো জানতে চাচ্ছি তোমার কাছে। প্রতি উত্তরে তাজ বলে উঠল, মারামারি করেছি সেটা যেহেতু নিজ দায়িত্বে জানতে পেরেছ, তাহলে কেন মেরেছি সেটাও নিজ দায়িত্বে জেনে নিলে খুশি হব। এবার তিফাজ চৌধুরী নিজের রাগ আর ধরে রাখতে পারলেন না। হাতে থাকা চামচটা শব্দ করে প্লেটে রেখে চোখ মুখ শক্ত করে বলে উঠল তাজকে, তোমার এই উগ্র স্বভাব তুমি ছাড়বে না, তাই না? কি ভাবো নিজেকে তুমি? নিজের পেশাকে এক পাশে ফেলে রেখে প্রতিনিয়ত এমন উগ্র আচরণ করে যাবে, আর সেটা চুপচাপ মেনে নেব আমি? বাবার কথার প্রতি উত্তরে তার স্বাভাবিক কণ্ঠেই বলে উঠল, আই ডোন্ট থিঙ্ক এটা উগ্র আচরণ না, কজ এটাও আমার একটা পেশা।
তিফাত চৌধুরীও রাগাত স্বরে বলে উঠল, বোকাটে পোনা, তোমার একটা পেশা? আর কত ছোট করবে মানুষের কাছে আমায়? তোমার উগ্র আচরণের জন্য শহরের মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকে, কখন না কার উপরে হামলে পড়ো আবার। ছোটবেলা থেকে যে শিক্ষায় বড় করেছি সেই শিক্ষা না নিয়ে চাচার শিক্ষা ধরে রেখেছো, যার জন্য আজ এত অধপতন তোমার। এতক্ষণ ধরে তার শান্ত স্বরে প্রত্যেকটা কথা বললেও এবার বেশ রেগে গেল। দাঁতে দাঁত চেপে বলে উঠল, এসবের মধ্যে চাচুকে টানবে না বাবা। আমি কারোর শিক্ষায় বড় হইনি, আমি আমার শিক্ষায় বড় হয়েছি। প্রতি উত্তরে তিফাত চৌধুরীও রাগী স্বরে বলে উঠল, হ্যাঁ, নিজের শিক্ষায় যে কত বড় হয়েছো তা তো দেখতেই পাচ্ছি। তোমার এই উগ্র আচরণ আমি মোটেও টলারেট করব না। এখনো সময় আছে, চাচার শিক্ষা রেখে নিজের পেশায় মন দাও। প্রতি উত্তরে তাজ দাঁতে দাঁত চেপে বলে উঠল, বলেছি না সব কিছুর মাঝে চাচুকে টানবে না। বলে তাজ শব্দ করে খাবারের প্লেটটা দূরে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তাজ আবারও দাঁতে দাঁত চেপে বলে উঠল, নেক্সট টাইম আমার ব্যাপারে চাচুকে টানলে ভুলে যাব আমার আর একটা পেশা আছে। কথাগুলো বলেই হনহনিয়ে খাবারটা ফেলে তাজ উপরে চলে গেল। তাজের যাওয়ার দিকে তাকিয়ে তিফাত চৌধুরীও চেঁচিয়ে বলে উঠল, আরে ছাড়ো, তোমার ওই নামের পেশায় এখন তো কিছু যায় আসে না। নিজের নামের পাশে তো পার্মানেন্ট পেশা যোগ করে নিয়েছো, বকাটে পেশা। এখন আর ওই পেশা তোমার কিসের দরকার? আর যাই হোক, একজন বকাটে অমন সম্মানীয় পেশার যোগ্য না। তিফাত চৌধুরীর কথা তাজ শুনল, কিন্তু কোনো জবাব না দিয়ে সোজা রুমে যেয়ে বিকট শব্দ করে দরজাটা লাগিয়ে দিল। যেন সেই শব্দে কেঁপে উঠল ডাইনিং টেবিলের উপস্থিত থাকা প্রত্যেকটা মানুষ। তাজের এরকম কাজে তিফাত চৌধুরী রাগে হিসিয়ে তাহমিনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, দেখেছো তাহমিনা, তোমার ছেলে দিনকে দিন কেমন বেয়াদব হয়ে যাচ্ছে। এইদিকে তিফাত চৌধুরীর কথায় তাহমিনা বেগম মাথা নিচু করে ফেলল, কারণ ছেলেকে শত বুঝিয়েও পারল না তাহমিনা বেগম এই উগ্র আচরণ থেকে দূরে সরিয়ে আনতে। তিফাত চৌধুরী এবার অপোজিট পাশে বসা ভাই সৌরভ চৌধুরীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এবার দেখলে তো তোমার শিক্ষার ফল। এই বলে তিনি খাবার ছেড়ে হনহনিয়ে চলে গেল। এদিকে তিফাত চৌধুরী কথায় সৌরভ চৌধুরীও মাথা নিচু করে ফেলল। তিফাত, রিফাত আর সৌরভ চৌধুরী হলো চৌধুরী বাড়ির ছেলে। তিন ভাইয়ের ভিতরে ছোট হলো সৌরভ চৌধুরী। তাকে জন্ম দিতে গিয়ে তাদের মায়ের মৃত্যু হয়েছিল। সেই থেকে বড় দু ভাই আর বাবা সবাই মিলে সৌরভ চৌধুরীকে বড় করেছিল। সবার ছোট হওয়ায় সবার খুব আদরের ছিল সৌরভ চৌধুরী। সৌরভ চৌধুরী একটু বড় হতে তাদের বাবা আর তাদেরও একা করে ছেড়ে চলে যায় পরপারে। তখন থেকে বড় ভাই তিফাজ আর মেজো ভাই রিফাজ চৌধুরী ছায়ার তলে থেকে বড় হয় সৌরভ চৌধুরী। তিফাজ চৌধুরী পেশায় ডক্টর, তাই তিনি চাইতেন তার ছোট ভাইও তার মতো ডক্টর হোক। কিন্তু সৌরভ চৌধুরী ছিল কিছুটা উগ্র স্বভাবের, সবার আদরে ছায়াতলে থেকে কিছুটা বেঁকে গিয়েছিল, যার জন্য তিফাত চৌধুরী শত চেষ্টা করেও পড়ালেখার দিকে কন্ট্রোলেস আনতে পারেনি। তিফাত চৌধুরীর শেষে হাল ছেড়ে দিয়ে মেজো ভাই রিপাতের সাথেই বিজনেসে জয়েন হতে বললেন। এখানেও সৌরভ চৌধুরী বেঁকে বসলেন, কারণ তার ঝোঁক ছিল রাজনীতির প্রতি। এই রাজনীতি থেকে তাকে সরানোর জন্য কম চেষ্টা করেননি তিফাত চৌধুরী, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। সেই থেকে ছোট ভাইয়ের প্রতি তার রাগ রয়ে গিয়েছে। সেই রাগ দ্বিগুণ হয়েছে যখন দেখলেন তার একমাত্র ছেলে তাজকে সৌরভ চৌধুরী রাজনীতির দিকে ঝুঁকে আনতে। সেই থেকে ছেলেকে কড়া শাসনে বড় করতে লাগলো, কিন্তু সেই শেষে এসে চাচার স্বভাব ছেলে আয়ত্ত করেছে। সেই থেকে ছোট ভাইয়ের প্রতি তার রাগ এবং ক্ষোভের অংশ বেড়ে গিয়েছিল। এদিকে সৌরভ চৌধুরীও মাথা নিচু করে বসে আছে অপরাধ বোধে। ছোটবেলা থেকে সবার বিরুদ্ধে যেয়ে রাজনীতিতে জড়ালো, আস্তে আস্তে এমপির পদও হাসিল করে নিয়েছে তিনি। কিন্তু রাজনীতির পিছে ছুটতে ছুটতে তিনি নিজের দিকে তাকাতেই ভুলে গিয়েছিল প্রায়, যার জন্য বিয়ে পর্যন্ত করেননি। একটা সময় ভেবে নিল সে বিয়েই আর করবে না, এই রাজনীতি নিয়েই সারা জীবন পার করবে। তার লাইফে দুটি জিনিস সবচেয়ে আপন ছিল, তার প্রথম ছিল রাজনীতি আর দ্বিতীয় হলো তাজ। তার জন্মের পর প্রথম চাচা হওয়ার অনুভূতিতে যেন বাবা হওয়ার স্বাদ পেয়েছে তিনি। আর তাজ এই ছোট চাচু বলতেই পাগল ছিল প্রায়, সব সময় সৌরভ চৌধুরীর সাথেই থাকতো সে। আস্তে আস্তে ধীরে ধীরে সৌরভ চৌধুরীর সাথে তাজেরও রাজনীতির প্রতি ঝোঁক বাড়তে লাগলো। সৌরভ চৌধুরী জানতো তার বড় ভাই রাজনীতি পছন্দ করে না, তাই তিনি চাইতেন তাজকে রাজনীতি থেকে দূরে রাখতে। কিন্তু তাজও ছিল তার মতোই একরোখা আর জেদি স্বভাবের, যার জন্য সে চাইলেও রাজনীতি থেকে তাজকে দূরে রাখতে পারেনি।
আর সেই তাজ বড় হয়ে এতটা যে উগ্র হবে তিনি কল্পনাতেও করতে পারেননি। বাবা চাপে পড়ে রাজনীতিতে সরাসরি যোগ না দিতে পারলেও তাজ রাজনীতির বাপ হয়ে উঠেছে এখন। সৌরভ চৌধুরী এমপি হলেও ওকে লোকে যতটা না ভয় পায় তার থেকেও কয়েক গুণ বেশি ভয় পায় তাজকে। কিন্তু কখনো তিনি চাইতেন না তাজ ওর মতো উগ্র স্বভাবের হোক, কিন্তু তাজ তাকে ছাড়িয়েও কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। ভাবতেই সৌরভের চৌধুরী মাথা নিচু হয়ে যায়। অপরাধ বোধ হয় তার জন্য তার ভাতিজা এতটা উগ্র স্বভাবের হয়েছে। রিফা চৌধুরী এবার সৌরভের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে উঠল, ভাইয়ের কথা কষ্ট পাস না ছোট, ভাইয়ের মাথা ঠিক নেই। এখন তাজের যে উগ্র আচরণ তা দেখে রাগের মাথায় ওগুলো বলে ফেলেছে তোকে। রিফা চৌধুরী কথায় ছলো ছলো চোখে সৌরভ চৌধুরী তাকিয়ে ম্লান হেসে বলে উঠল, বড় ভাই ভুল কিছু বলেনি কথাটা বলেই সৌরভ চৌধুরী চেয়ার থেকে উঠতে উঠতে তাহমিনা বেগমকে বলে ওঠেন শান্ত স্বরে, ভাবি তাজের খাবারটা আমার রুমে পাঠিয়ে দিও, আমি দেখছি ওকে। কথাটা বলেই উপরের দিকে চলে গেল। সৌরভ চৌধুরী যাওয়ার পরে তাকিয়ে রিফা চৌধুরী একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। তিনিও খাওয়া ছেড়ে উঠে গেল। এখন আর গলা দিয়ে খাবার নামবে না তার। তিনি বললেন রাহেলা বেগমকে, আমার মাথাটা ধরেছে, এক কাপ কড়া করে চা পাঠিয়ে দিও তো। রিফাত চৌধুরী কথাটা বলতে বলতে চলে গেলেন। তাহমিনা বেগম আর রেহেনা বেগম যেন চুপচাপ টেবিলে এক কোণে দাঁড়িয়ে আছে। সবাই চলে গেলে রেহেনা বেগম তাহমিনার কাঁধে হাত রেখে বলে উঠলেন, ভাবি এত টেনশন করবেন না, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। আপনি বসুন, খেয়ে নেবেন চলুন। দিন দিন না খেয়ে নিজের হাল কেমন করেছেন একবার দেখেছেন? তাহমিনা বেগম তখন কাতস্বরে বলে উঠল, রেহেনা তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। আমি তাজের খাবারটা সৌরভের কাছে দিয়ে আসি এখন। এই বলে তিনি খাবার বাড়তে নিবে, ঠিক তখনই রেহলা বেগম তাকে খাবার বাড়তে না দিয়ে জোর করে খাবার টেবিলে বসিয়ে দিলেন। খাবার বেড়ে দিল এবং খাওয়ার জন্য বলে উঠল, সম্পর্কে তাহমিনা বেগম বড় যা হলেও এদের মাঝে সম্পর্কটা ঠিক আপন বোনের মতো। একে একে সবাই খাবার ছেড়ে যাওয়ার পর এখন খাবার টেবিলে উপস্থিত রয়েছে শুধু তাহমিনা বেগম আর রেহেলা বেগম। আর তাদের অপোজিট পাশে রেহেলা বেগমের দুই যমজ সন্তান বসে রয়েছে, সাফওয়ান আর রুষা। সাফওয়ান আর রুষা তাদের চেয়ে বছর খানিকের ছোট। এতক্ষণ যেই তাণ্ডব বয়ে গিয়েছে তাতে তারা টু শব্দ না করলেও এবার বড় চাচির দিকে তাকিয়ে খুব খারাপ লাগলো। সাফওয়ান এবার গলা ঝেড়ে তাহমিনা বেগমের উদ্দেশ্যে বলে উঠলেন, বড় মা, আগে নিজের দিকে খেয়াল দিও, কি অবস্থা নিজের করেছো। তাজ ভাইয়াদের চিন্তা একপাশে ফেলে দাও। ও দিন দিন যেই উগ্র হয়ে উঠছে তোমার দিকে তো ওর কোনো খেয়ালই নেই। রুষা এবার হেসেই বলে উঠল, বড় মা, তাজ ভাইয়াকে বিয়ে দিয়ে দাও, দেখবে বউ পেলেই শুধরে যাবে, তখন তোমার মাথা থেকেও এইসব চিন্তা নেমে যাবে। রুষার কথা শুনে তাহমিনা বেগম হতাশ শ্বাস ফেলে বলে উঠলেন, ছেলে কোনো কথা শুনলে তো বিয়ে দেব। রুষা তখন প্রত্যুত্তরে হেসে বলে উঠল, বড় ভাইয়া খুবই অদ্ভুত, একসাথে দুটো পেশা হ্যান্ডেল করছে দেখো। একটা পেশা সবচেয়ে সম্মানী, আবার আরেকটা পেশা সবচেয়ে অসম্মানীয়। ছোট চাচু আর বড় চাচু দুজনের দেওয়া দুই রকম শিক্ষা একসাথে ধরে রেখেছে। আমার তো বিষয়টা দারুণ লাগে। কথাটা বলেই রুষা দাঁত কেলিয়ে হাসলো। সাফওয়ান রুষার মাথায় গাঁটটা মেরে বলে উঠল, এই এত পক পক না করে চুপচাপ খাতো, তোর যেমন মাথা মোটা তেমনি তোর পছন্দ তেমন মাথা মোটা টাইপ। এবার রুষা দাঁত কটমট করে সাফওয়ানের দিকে তাকিয়ে ঝগড়া বাড়াতে যাবে, তার আগেই রেহলা বেগম ধমকের স্বরে বলে ওঠেন, এই এখন যদি দুটো আবার ঝগড়া লাগাস তাহলে মার একটাও নিচে পড়বে না। রাহেলা বেগমের ধমকে রুষা এবার ঠোঁট উল্টে তাহমিনা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, বড় মা, দেখলে তো, আমি কিছু বলতে গেলেই আম্মু এমন করে সবসময়। রুষার কথায় তাহমিনা বেগম হালকা হেসে বলে উঠলেন, হ্যাঁ রে মেজো, আমার মেয়েটার সাথে এমন করিস কেন বলতো সবসময়। রাহেলা বেগম এবার বিরক্ত হয়ে বলে ওঠেন, হয়েছে মেয়ে সাফাই গাওয়া, আর লাগবে না, এবার খাওয়া শুরু করো সবাই। তারপর সাফওয়ান আর রুষার খুনসুটিতে সবার মন কিছুটা হালকা হলো। সবার খাওয়া হলে তাহমিনা বেগম দুটো প্লেটে খাবার নিয়ে সৌরভ চৌধুরী রুমে দিয়ে আসলো। সৌরভ চৌধুরী খাবার নিয়ে তাদের রুমের কাছে যেয়ে দরজা লক করলো। তার দরজা না খুলে সৌরভ চৌধুরীকে বলে উঠল, চাচু আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। সৌরভ চৌধুরী তখন অসহায় স্বরে বলে উঠল, আমি যদি তোর শুধু চাচু হতাম তাহলে তোকে একা ছেড়ে দিতাম, কিন্তু আমি তোর চাচুর আগে বেস্ট ফ্রেন্ড, তাই একা ছাড়ছি না। জলদি দরজা খোল, তোর জন্য আমিও না খেয়ে চলে এসেছি, তাড়াতাড়ি দরজা খোল, ক্ষুধায় আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তাজ এবার দরজা খুলে দাঁত চেপে বলে উঠল কটমট করে, কি সমস্যা?
সৌরভ চৌধুরী তখন বলে উঠলেন বিরক্ত হয়ে, তোকে বলতে হবে নাকি কি সমস্যা, সব সামনে থেকে। এবার তাজ সম্পূর্ণ দরজাটা খুলে দিল আর সৌরভ চৌধুরী তাজের পাশ কাটিয়ে রুমে ঢুকে গেল। খাবার টেবিলের উপরে খাবারটা রেখে তাজের পাশে এসে দাঁড়ালো। এবার দুজনের সম্পর্ক চাচা ভাতিজার হলেও আসল সম্পর্ক যেন বেস্ট ফ্রেন্ডের মতোই। এই বাসার ভিতরে একমাত্র সৌরভ চৌধুরী কথা তার যতটুকু মানে, এছাড়া আর কারো কথাই ধার ধারে না সে। তাই তো তিফাত চৌধুরী অভিযোগ, সৌরভ চৌধুরী শিক্ষা পেয়ে তাজ বেঁকে গিয়েছে। কথাগুলো ভেবে সৌরভ চৌধুরী তাজের পাশে এসে কাঁধে হাত রেখে বলে উঠল, এখনো রাগ কমেনি? তাজ কিছুক্ষণ সৌরভ চৌধুরীর দিকে তাকিয়ে চোখ মুখ শক্ত করে বলে উঠল, চাচু, তোমার মনে হয় না বাবা একটু বেশি করছে? এবার সৌরভ চৌধুরী ম্লান হেসে বলে উঠলেন, বড় ভাই তোর ভালো চায় তাই ওই রকম করে, এগুলো বাদ দে, চল এখন খেয়ে নিবি চল। কিন্তু তাজ গম্ভীর গলায় তখন বলে উঠল, আমার ভালো আমি দেখে নিতে জানি, আমার ভালো কাউকে দেখতে হবে না। তাজের কথায় সৌরভ চৌধুরী হেসে বলে উঠলেন, আচ্ছা বাপ, এখন বাদ দে এসব, আগে খেয়ে নিবি, কাল তো আবার ডিউটি আছে, তাই মাথা ঠান্ডা কর। সৌরভ চৌধুরীর কথা শুনে তার চোখ মুখে বিতৃষ্ণা নিয়ে বলে উঠল, আবার বোরিং ডিউটি? তাজের চোখ মুখে এক্সপ্রেশন দেখে সৌরভ চৌধুরী হো হো করে হেসে উঠল। আর সৌরভ চৌধুরী হাসি দেখে তার চোখ মুখ কুঁচকে বলে উঠল, আমার অসহায়ত্ব দেখে মজা নিচ্ছ তুমি? দাঁড়াও, আজ এই তোমার রাজনীতি 12টা বাজিয়ে আমি ছাড়বো। তাজের কথায় সৌরভ চৌধুরী হাসি থামিয়ে চোখ পাকিয়ে তাকিয়ে বলে উঠল, আমাকে ব্ল্যাকমেল করছিস? দাঁড়া, বড় ভাইকে বলে তোর ডিউটি আরো বাড়ানোর ব্যবস্থা করছি আমি। এদিকে সৌরভ চৌধুরী মুখে ডিউটি বাড়ানোর কথা শুনে তার চোখ মুখ খিচে বলে উঠল, চাচু। সৌরভ চৌধুরীও হেসে বলে উঠলেন, বলো ভাতিজা। আবার তাজ বলে উঠল, তুমি কিন্তু বেশি বেশি করছো এবার। সৌরভ চৌধুরী হেসে বলে উঠল, তুমিও কিন্তু বেশি বেশি করছো। এবার তার চোখ মুখ কুঁচকে সৌরভ চৌধুরীর দিকে তাকিয়ে তারপর বাঁকা হেসে বলে উঠল, দাঁড়াও, এবার পাশের বাসায় রহিমা আন্টিকে ছোট মা করার ব্যবস্থা করছি আমি।